ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। ঈদ পরবর্তী সময়ে আজকে আলোচক হিসেবে স্টুডিওতে এসেছেন জনাব হারুন ইবনে শাহাদাত। তিনি সিনিয়র সাংবাদিক এবং একটি জাতীয় দৈনিকের নিউজ এডিটরের দায়িত্ব পালন করছেন। জনাব হারুন ইবনে শাহাদাত, আপনাকে ঈদ মোবারক এবং কেমন আছেন? রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে স্বাগত। জনাব ইব্রাহিম খলিল, আপনাকে ঈদ মোবারক এবং আপনার সাথে সাথে আমাদের অগণিত দর্শক শ্রোতাকেও ঈদ মোবারক। হ্যাঁ, কেমন কাটলো? ব্যক্তিগত প্রশ্ন দিয়ে ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঈদ ভালোই কেটেছে। আমার প্রথম 2 দিন কেটেছে পারিবারিক আবহে, শহরের আবহে, আর তৃতীয় দিন আমি কাটিয়েছি গ্রামে। আচ্ছা, মানে শহর এবং গ্রাম দুই ধরনের প্রতিক্রিয়া আমরা, মানে দুই ধরনের আবহাওয়া জানতে পারবো আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। বলেন কি, মানে কোনটা খুব সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই ঈদে? এই ঈদের বড় আকর্ষণ ছিল যে আমরা যে একটা স্বয়ং সম্পূর্ণ জাতি, গবাদি পশু উৎপাদনেও আচ্ছা, এটা একটা পজিটিভ দিক। যে 20 লাখের কথা দাবি করা হয়েছে যে অতিরিক্ত পশু, সেটা না হলেও 20,000ও যদি হয় এটা কম না, কম, কিন্তু স্বয়ংসম্পূর্ণ। যে আমাদের দেশের গবাদি পশু দিয়ে কোরবানি দেওয়া সম্ভব, মানে কারো ক্রাইসিস তৈরি হয়। জি। আচ্ছা, এটা সবচেয়ে বড় আকর্ষণ এবং এটা আমাদের গর্বের বিষয় যে আমরা গর্বিত জাতি, যে আমরা ক্রাইসিস মোকাবেলা করতে পারি যে অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতা ছাড়া। 2 নম্বর কথা হলো যে ঈদকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটে। এক হলো দেশে যাওয়া, নারীর টানে বাড়ি ফিরে আর কি, আর এটা হলো ফিরে আসা, আর এটা হলো ঈদ কেন্দ্রিক কিছু ফাংশনাল অনুষ্ঠান থাকে। একটু যাওয়ার অভিজ্ঞতা শুনবো, যাওয়ার সময় কেমন ছিল? আমি তো গিয়েছি ঈদের একদিন পর। আচ্ছা, মানে ঈদের দিন, তারপর দিন, তারপরের দিন বলা যায় রাস্তাঘাট ফাঁকা, তবে মহাখালী বাস স্ট্যান্ডে কিছু, আমি বলবো যে আগের মতো না হলেও মানে আমরা যেমন চাই জি, সেই পরিবেশটা আসেনি। আচ্ছা, মানে কাঙ্ক্ষিত পরিবেশ আসেনি। এখানে কিছু বিশৃঙ্খলা না হলেও মানে ওই যেটা বললেন আপনি ওই ভাষায়, যে কাঙ্ক্ষিত বা জনগণ যে স্বস্তি যতটুক চেয়েছি আমরা ততটুক পাইনি। আমরা আশা করব আগামী দিনে যতটুক ঘাটতি আছে সেটা পূরণের চেষ্টা করবে। আমি একটু পার্থক্যের কথা বলবো যে রমজানের ঈদে কিন্তু বেশ একটা ফ্লেক্সিবল ছিল এবং মানুষের মধ্যে যে একটা পজিটিভ প্রতিক্রিয়া ছিল, যে কোনো ধরনের ঝামেলাবিহীন এবং কিছু ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার যে একটা অ্যাক্টিভনেস, যে একজন মহিলা ম্যাজিস্ট্রেট বলছে যে আপনি 5 টাকা বেশি নিচ্ছেন, আপনার জন্য 50,000 টাকা জরিমানা, আর তা না হলে একটু দয়া করে আমি ব্যবস্থা করে দেই, আপনি কারাগার থেকে ঈদটা করে আসেন। এই যে এইরকম কিছু ব্যবস্থাপনার কারণে যে ফ্লেক্সিবিলিটিটা ছিল, অর্থাৎ যে ঝামেলাহীনতা ছিল, সেটা কি এবার ছিল কিনা, এরকম কোনো পার্থক্য মনে হয় কিনা? এবার ওই বললাম মোটামুটি ওইরকমই সারা দেশে বা অন্যান্য যে বাস টার্মিনাল গুলো ছিল সব জায়গায়। শুধু আমি এটা সরজমিনেই বলা যায়, আমি আমার টাঙ্গাইলে আমি গিয়েছি গাড়িতে, মানে পাবলিক বাসে নাই, আচ্ছা, প্রাইভেটে গিয়েছি। কিন্তু তারপরেও ওখানে গিয়ে দেখা গেছে যে আর কোথাও না দাঁড়াতে হলেও সেখানে আমাকে কিছুটা ব্যাক পেতে হয়েছে, মানে জ্যাম ছিল। আচ্ছা, আর অন্য কোথাও ঈদের আগে এটা কামনা না, কারণ হচ্ছে বিশাল বাস টার্মিনাল থাকার পরেও বাসগুলা অনেকটা বলে নিয়মের মধ্যে ছিল, বিশৃঙ্খল ভাবেই রাস্তাতে পার্কিং করা। আচ্ছা আচ্ছা, এটা আসলে কাম্য না। বিশাল বাস টার্মিনাল একটা করে। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে রমজানের ঈদে আমি যে পরিবেশটা পেয়েছি এই ঈদে সেটা পাইনি। যেমন রমজানের ঈদে 1 টাকাও বেশি ভাড়া নেয়নি, কিন্তু এবার নিয়েছে এবং ঝামেলাও করেছে। এবং যেটা হলো হয়েছে যে রাস্তায় যে জ্যামটা হয়েছে, এটা মনে হয়েছে যে বিশৃঙ্খলার কারণে, অর্থাৎ শৃঙ্খলা বোধটা সেভাবে তৈরি করা যায়নি বলে এই তৈরিটা হয়েছে, বলে এই জ্যাম গুলো হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা একটু ঈদ কেন্দ্র করে এর 15 বছর আমরা দেখেছি এক ধরনের চামড়া সন্ত্রাস সিন্ডিকেট, এবং আমরা যদি এইভাবে একটু বর্ণনা দেই যে আমরা যে চামড়ার যে জিনিসপত্র গুলো ব্যবহার করি সেগুলোর দাম দিনের পর দিন বাড়ছে, কিন্তু আমাদের দেশের যে মূল্যবান সম্পদ চামড়া, এটার দাম কমছিল।
কমে যাচ্ছিল, কিন্তু এই বছর আপনার কাছে কি মনে হচ্ছে সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে? সরকার নির্ধারিত দামটা বাস্তবায়ন হয়নি। এর একটা অন্যতম কারণ হিসাবে আমি মানে বিভিন্ন জনের কাছে কথা বলে বিভিন্ন সোর্সের সাথে মত বিনিময় করে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে গুটি আচ্ছা, কয়েকজন লোক যারা আছে এই ব্যবসার সাথে জড়িত এবং তাদের অধিকাংশই ওই পতিত স্বৈরাচারের দোসর কিংবা তাদের পরিবারের সদস্য। এই এদের মানে তারা পরিকল্পিতভাবেই মানে যতটুক মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বারবার বলেন যে আমাদের যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ শেষ হয়নি। এখানে যুদ্ধ বলতে শুধু গোলাগুলি হানাহানি না, এখানে যে কূটনৈতিক যুদ্ধ বা এই যে সিন্ডিকেট যুদ্ধ সেই যুদ্ধের প্রভাব ছিল। তবে হ্যাঁ, শুনলাম আমি সর্বশেষ যেটা যে গরুর চামড়া যেভাবে ফেলে দেওয়া লাগছে এটা না, ভালো গরুর চামড়া মানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত এবছর বিক্রি হয়েছে। আবার কিছু কিছু মানুষ একটা কারণ আছে, এটা হয়তো বা সূক্ষ্ম একটা কারণ, মনস্তাত্ত্বিক কারণ, যে আমরা যারা এই যে পশু কুরবানি দিই জি, তাদের এই পশুর চামড়া টাপতে তাদের কোনো মানে কুরবানির গোস্তটা খায়, কিন্তু চামড়ার বিষয়ে এটা পুরাটাই দান করে দিতে হয়। এজন্য আমি মনে করি এই বিষয়ে যারা আমরা কুরবানি দেয় তাদেরও কিছুটা হলেও অবহেলা বা উদাসীনতা আছে, তো এটা দিয়ে আমার এত সিরিয়াস হওয়ার কি আছে, কিছু নেই। কিন্তু আসলে তাদেরও সিরিয়াস হতে হবে, কারণ এটা তাদের কাছে একটা আমানত, একটা নিঃস্ব অসহায়দের সম্পদ, এবং তাদেরকেও আরো ফেলে না দিয়ে রাগ করে সেটা এটা আমি যেটা দেখেছি আর কি, যে অনেক সময় যে ছাগলের চামড়া বিক্রি করা যায়নি বলে মাটিতে পুঁতে ফেলেছে বা যেখানে সেখানে ফেলে দিয়েছে, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আগে যেভাবে সংগ্রহ করতো সেটা করে না, এটা হয়েছে। কিন্তু এই বছর মনে হয় এরকম কিছু হয়। এটা কিছু ঘটনা আমি দেখেছি যে ওই চট্টগ্রামের কিছু এলাকায় কিছু লোক যেটা বললাম যে অবহেলার কারণে মানে ঝামেলা এড়ানোর জন্য ওই অন্যান্য বর্জ্য যে থাকে কুরবানির তার সাথে সেটাকে ওই মনে করি করছে, পরে অন্য লোকজন তারা এটা ওখান থেকে করিয়ে নিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছে। মানে এটা দিয়েই প্রমাণ হয় যে আসলে এখানে কিছু লোকের মানে বিশেষ করে যারা আমরা কুরবানি দিচ্ছি তাদের মানে একটু হইতে হবে, আরো সচেতন হতে হবে। মানে এইভাবে একটু একদিন দুদিন বন্ধ সহ্য করতে হবে। আরেকটা বিষয়ে একটু কথা বলবো যে এই যে মূল্যবান সম্পদ চামড়াকে সংরক্ষণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা আমাদের আমরা যারা সচেতন আছি তারা মানুষকে কতটুকু সচেতন করতে পেরেছি বলে আপনার কাছে মনে হচ্ছে? সচেতনতার ভিতরে আমার খুব একটা পরিবর্তন আমি দেখিনি। মানে প্রচারণা হয়েছে, আমরা ওই যেটা বললাম যে আসলে এটার প্রতি যেহেতু তার কোনো লাভ লোকসানের এটা ওইভাবে নেই, তার জন্য আসলে যারা চামড়া মানে উৎপাদনকারী ঠিক মানে ওইভাবে কুরবানি দেওয়ার কারণে সে উৎপাদনকারী হচ্ছে, সে তার পক্ষ থেকে যথেষ্ট অবহেলা ছিল। তারাও যদি চেষ্টা করতেন আর কি, আমাদের যে ব্ল্যাক বেঙ্গল যে ছাগল সেটার চামড়া অনেক দামি এবং সে চামড়াটা বিশ্বব্যাপী সমাদৃত আমরা জানি। তার জন্য মাদ্রাসা গুলাতে ফোন, আমি যেমন আমার চামড়াটা আমি এক মাদ্রাসা প্রিন্সিপালকে ফোন দিয়ে তারপরে নিয়ে এসে তারপর তার গাড়িতে আমি স্থানান্তর করেছি, উঠিয়ে দিয়েছি। না, এই ক্ষেত্রে আপনি অফলাইনে একটা কথা বলতেছিলেন যে আমরা জাতি হিসেবে গর্বিত এই কারণে যে এইবার অন্য কোন রাষ্ট্র থেকে গরু না এনেই স্বয়ংক্রিয়ভাবে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পেরেছি। এটা কেন, কিভাবে, এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে ওই আগামী দিনে যে মানে এই যে সরকার বা এর আগের সরকারের পক্ষ থেকে কিছু একটা ছিল, যেটা হচ্ছে কি যে আপনার ওই আমাদের দেশ প্রতিবেশী দেশ থেকে তারা অনেক কড়াকড়ি করে যে গরু রপ্তানি করতে দিব না, তারা মা হিসাবে গণ্য করে। আচ্ছা আচ্ছা, মানে করতে দেয়নি। এই কারণে দেখা গেছে অনেক গরু ব্যবসায়ী প্রতি ঈদের আগেই ওই বিএসএফ এর গুলিতে মারা যায়। এটা মূলত বলা হয় যে আসলে তাদের ধর্মভক্তির চাইতে অর্থভক্তি এর পিছনে দায়ী। আচ্ছা, দায়ী ছিল। তার জন্য ব্যবসায়ীদের ওইদিকে একটা নজর কম ছিল। আর আমাদের যারা তরুণ উদ্যোক্তা অনেকেই আমি দেখেছি আমার গ্রামেও কয়েকজন নিজেরা গরু ওই 1 বছর 2 বছর একটু লালন পালন করলেই সেটা হয়তো 40,000-এর গরু দেখা গেছে যে 1 বছর লালন পালন করার পরে লাখের উপর উঠে যাচ্ছে। আচ্ছা, এটা
আর এক্ষেত্রে তাদের যেটা দাবি ছিল যে আমরা আরো ভালো পারবো যদি গো খাদ্যের দামটা একটু কমানো যায়, ম্যানেজমেন্ট কমানো করা যায়, যায়। তাহলে হয়তো আমরা রপ্তানির পর্যায়ে চলে যাবো। আচ্ছা, আমি আশা করি যে সরকার এই দিকটা নজর দিবে। এই ক্ষেত্রে আমরা যে এটা শুনে থাকি, যেটা থাকে যে গরু মোটা তাজাকরণের কারণে করণের ক্ষেত্রে তারা কিছু অবৈধ পন্থা অবলম্বন করে, এটা কি আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? এটা এবছর তেমন কোনো অভিযোগ আসেনি। কারণ হচ্ছে যে এ বিষয়ে বলবো, আমি ধন্যবাদ জানাবো আমাদের কৃষি এবং পশু সম্পদ যে বিভাগ, মন্ত্রণালয় বলেন, তারপরে উপজেলা যারা এই দায়িত্ব পালন করেন, তাদের পক্ষ থেকে খামারিদের সাথে একটা যোগাযোগ, মানে আমাদের অবস্থা তো জানেন যে খামারিদের আগে আসছে, যেখানে যেখানে গেছে তাদের যোগাযোগ করে সহযোগিতা পেয়েছেন। সব দিকে ব্যতিক্রম দু এক জায়গায় নাই তা, কিন্তু বেশিরভাগ হয়েছে খামারিরা যখন গেছে তাদের কাছে তারা সহযোগিতা করেছেন, সরজমিনে খাবারগুলো পরিদর্শন করেছেন, এজন্য তারা ধন্যবাদের যোগ্য। তবে আমি তাদেরকে আরো ধন্যবাদ দেব যে খামারিরা আসার আগেই তাদের উচিত প্রতিটা গ্রামে গ্রামে সার্ভে করে কোথায় কোথায় এরকম আছে তাদের সহযোগিতা করা। আচ্ছা, এক্ষেত্রে আপনি বলছিলেন যে তাদের খামারিরা বা উদ্যোক্তারা গো খাদ্য দাম কমানোর একটা কথা বলছিলেন, এই ক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? এক্ষেত্রে আমি বলবো যে আসলে তো দাম কম বেশি নির্ভর করে একটা হচ্ছে উৎপাদন থেকে গো খাদ্য গুলা যে মৌলিক ভুসি, তারপর খড়, এমনি আমদানি বলতে মনে হয় কিছু কেমিক্যাল জাতীয় কোনো মানে মেডিসিন জাতীয় কিছু জিনিস এই খড়কে মানে ভিটামিন সমৃদ্ধ করার জন্য ওগুলাতে কিছু, এইগুলোতে যদি মানে শুল্ক মুক্ত করে দেওয়া যায়। আচ্ছা, এই তারপরে সংরক্ষণের জন্য যে কৃষি যে ফেলে দিচ্ছে যে এটা উদ্বুদ্ধ করা। আমরা অনেক সময় ভুসি খড় খের দেখা যায় যে বিশেষ করে আমনের মৌসুমে যে খড়টা হয় সেটা শুধু অনেক জায়গায় ইন কেটে নিয়ে আসে, ধানের শীষটা কেটে নিয়ে আসে, ওখানে থেকে যায়, সেটাকে উৎসাহিত করা এবং সেটা মানে বাণিজ্যিক ভাবে সেটা একটা মূল্য নির্ধারণ করা দরকার। তাহলে আপনাকে ধন্যবাদ যে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, চমৎকার পরামর্শ। আমরা একটু ফিরবো আরেকটা পয়েন্টে। মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং আমাদের দীর্ঘদিনের যা দাবি এবং একটা প্রজন্ম যে জন্য দাঁড়িয়ে আছে যে এটা ভোট দিবে, সেই ভোটের কাঙ্ক্ষিত ভোটের একটা নির্দেশনা এবং শিডিউল অনেকটা ঘোষণা দিয়ে দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। এটা নিয়ে একটা বেশ ক্লিয়ার প্রতিক্রিয়া আছে, এটাকে আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন? আসলে নির্বাচন তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বা গণতন্ত্রের জন্য একটা পূর্ব শর্ত। জি, নির্বাচিত সরকার থাকতে হবে। জি, আর নির্বাচনী সরকার ছাড়া মানে কিন্তু আমাদের অভিজ্ঞতা এদেশের মানুষের ভালো নয়। কারণ দেখা যায় যে তারা যথাযথ ভোট দিতে পারে না, মানে ভোট দিতে গেলে মানে সন্ত্রাস, কালো টাকা এবং মাসেল ম্যানদের বলা যায় একটি হুন্ডা, হ্যাঁ একটা হুন্ডা, দুইটা গুন্ডা আর কিছু ডলার বা টাকা হলেই দেখা যায় তারা নির্বাচিত হয়ে যাচ্ছে। আর এটা থাকে তাদের হাতে, কালো টাকাগুলা, যারা আসলে অবৈধভাবে কামানোর ব্যবস্থা করে। সেই জন্য আমি যে গ্রামে গিয়েছিলাম নির্বাচনের তারিখ ঘোষণাতে সাধারণ মানুষের মধ্যে কোনো উৎফুল্লতা নেই। আচ্ছা, তারা চাচ্ছে, আমার কথা হলো একজন ক্ষুদ্র ব্যবসায়ী যে মুরগির বাচ্চা উৎপাদন করে বিক্রি করে, সেই বলতেছে যে স্যার যদি থাকেন, ইউনূস স্যার যদি 5টা বছর থেকে যান তাহলে আমাদের দেশ সিঙ্গাপুর অতিক্রম করে যাবে। আসলে আমি তার কথা ওইভাবে সমর্থন করি না, কিন্তু ওনার যে উদ্যোগটা যে মানে জিরো টলারেন্স মানে করাপশন, আচ্ছা এই যে করাপশনের বিরুদ্ধে তার, এমনকি একটা বিষয় আপনি দেখবেন যে যারা উপদেষ্টা মন্ডলী আছেন তাদের বিরুদ্ধে, এমনকি ছাত্র উপদেষ্টা থেকে নিয়ে এমনকি আমাদের যে মুরব্বীরা বৃদ্ধ আছেন তাদের কারো বিরুদ্ধে পর্যন্ত কোনো করাপশনের অভিযোগ কেউ দিতে পারেনি। আচ্ছা, এটা একটা ইতিবাচক দিক। আর এই কয়েকজন লোক যদি ঠিক থাকে, যে যেমন আমি মালয়েশিয়া প্রতিবেশী দেশ, ক্ষুদ্র মন্ত্রিসভা নিয়ে তারা চালাচ্ছেন, মানে বেছে বেছে গোল্ড গুলাকে একসাথে করেছেন। আচ্ছা, মানে দুর্নীতি ইন্টেলেকচুয়াল এক্সপার্টের চাইতে এখানে সততাটা জরুরি বেশি, অনেস্টি। হ্যাঁ, অনেস্টিটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তারা যদি ঘুষ না খান, তাদেরকে যদি কেনা না যায়, তাহলে আপনার এদের কেনা যাবে না। আচ্ছা, এই
মানে নিচের দিকে সাহস পাবে না। হুম। এই অভিজ্ঞতা থেকেই তারপর এই যে ইয়ার পরপরই আওয়ামী লীগ চলে যাওয়ার পরপরই যে একটা অভিযোগ আসছে কিছু দলের ব্যাপারে, আমি নাম বলতে চাই না দলগুলো, সবাই জানেন যে তারা চাঁদাবাজি করতেছেন, লুটপাট করতেছেন, জমি দখলের সহযোগিতা করতেছেন, মানে বলতে হয় যে এমন কথাও বলতেছে যে আওয়ামী লীগ তো তাও একটা ভোটের নাটক করেছে, আর ওরা যে ভোটের নাটক না করে ক্ষমতায় না গিয়েই যা করতেছে, তাহলে তো ক্ষমতায় গেলে কি হবে। এই জন্য তারা ভোট আতঙ্কে ভুগতেছে যে ভোটের পরে যে আসে তাহলে তো আমাদেরকে তো দেশ ছাড়া করে ফেলবে এরা এদের মতো। আচ্ছা, একটা জিনিস আমাদের হয়ে গেছে যে এই আপনার নতুন একটা অধ্যাদেশ হয়েছে ভূমি ব্যবস্থাপনা। ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভূমি কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেখানে ভূমি মালিকদের সনদ দেওয়ার একটা প্রক্রিয়া সুপারিশ তারা করেছেন। এটা কি আপনি আসলে আসলে ভূমি ব্যবস্থাপনা মানে বাংলাদেশে সবচেয়ে বেশি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, আসলে এটা আসলে কতটুকু কাজে দিবে বা কতটুকু হবে? উদ্যোগ নিঃসন্দেহে ভালো ভূমি ব্যবস্থা সনদ, কিন্তু আমি যেটা বুঝি সাধারণ জ্ঞানে যে দলিলই তো একটা সনদ। জি। এখন এটাকে ডিজিটালাইজড করার একটা প্রক্রিয়া নিয়েছে অলরেডি জানি। অনেকগুলো মৌজাতে, যেমন আমার যে গ্রামের বাড়িতে মৌজা, সেখানে আমার একটা ডিজিটাল নাম্বার এবং কি একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমি খোঁজ খবর নিতে পারি যে আমার কত টাকা ট্যাক্স। এই কাজটা শুরু করছিলেন, মানে আমরা সমালোচনা অবশ্যই করব, অগণতান্ত্রিক সরকার ছিল, ফেসিস্ট ছিল, কিন্তু এই উদ্যোগটা যে ভূমি ডিজিটালাইজ করার জন্য উদ্যোগটা বিগত সরকার এই একটা ভালো উদ্যোগের মধ্যে, মানে ভালো অনেকগুলা, মানে অনেক খারাপ কাজের ভিতরে একটা ভালো কাজ। এটা দিয়ে বলা হয়ে থাকে যে অনেক টাকা পয়সা প্রজেক্টে সবটুকু কিন্তু খারাপ না। হ্যাঁ হয়েছে, সে অনেক লন্ডন অনেক বাড়ি করেছে, এটা তদন্তের বিষয়, দুর্নীতি দমন কমিশন দেখবে। তবে এই উদ্যোগটাকে আমি মনে করি যে সরকারি আসুক তাদের এগিয়ে নেওয়া যাওয়া দরকার, এবং একটা ডিজিটাল স্মার্ট কার্ড যদি সবাইকে দিয়ে দেয় একটা, যে সেটা দিয়ে মানে জমি যার, আগে ছিল যে দখলে যার জমি তার, এখন হচ্ছে দলিল যার জমি তার, স্লোগান চেঞ্জ হয়ে গেছে, এটা ভালো দিক। আচ্ছা, আরেকটা জিনিস হলো যেটা আমাদের মাঝখানে বাদ করে গেছিল, কুরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা। সবসময় এই অভিযোগের তীর থাকে কর্তৃপক্ষের দিকে, ব্যবস্থাপনার দিকে। এবার কি কেমন দেখলেন? এবার আমি আজকে পর্যন্ত যতগুলো এলাকা, আমার বাসার পাশে একটা বাগান আছে, আচ্ছা, আপনি দেখেছেন হয়তো, ওইদিকে যেহেতু প্রতিবেশী হিসেবে, ওখানে আসলে আমি গাড়ি পার্কিং করে রাখা ছিল, রাত্রে আমি যখন আসি, একটাই আসছি গ্রাম থেকে, রাত্রে 1:15, জি, আমি এসে নামছি, গন্ধ টন্ধ পাইনি। আচ্ছা, প্র্যাকটিক্যাল হ্যাঁ, তবে কিছু বিচ্ছিন্নই আছে, কারণ আমাদের তো আসলে একবারে বিশুদ্ধ হবে না, তো একটা যে ছোটখাটো, যেটা এটা বলবো যে সরকারের স্থিতিতে নাগরিক সচেতনতাটাও বাড়াইতে হবে। সরকার উদ্যোগ এবং আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের স্যালুট, তারা অনেক কষ্ট করে ঈদের ছুটি, ঈদের আনন্দ বাড়ানোর জন্য আমাদের, তারা নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে তারা কাজ করছে। এই যারা এই যে তাদেরকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। তারা আমরা বলবো যে নাগরিকদের যথাযথভাবে তারা ওই যে ওখানে নিয়ে রাখাই করে, করে এটা করে। একটা আলোচিত বিষয়, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশে ফেরা। উনি যখন দেশ ত্যাগ করেছিলেন তখন একটা তুমুল হইচই শুরু হয়েছিল এবং উনি আবার দেশে ফিরেছেন, এটাও আর একটা আলোচনার বিষয়। আসলে এই যাওয়া এবং ফেরার মধ্যে আপনি কি দেখছেন? বলা হয়ে থাকে একটা কথা, মানে প্রচলিত আছে যে আওয়ামী লীগের ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। আচ্ছা, কিন্তু ওনার ব্যাপারে অনেক পজিটিভ দিক আছে। আমি যত ব্যক্তিগতভাবে তাকে দেখেছি, চিনেছি, এবং তার যারা প্রতিবেশী আছে এদের সাথেও যোগাযোগ হয়েছে, যে মানে মানুষ দোষে গুণে মানুষ, তো তুলনামূলক ভাবে আওয়ামী লীগের ভিতরে তার দোষ কম। আর যেহেতু প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার কারণে তারা আসলে ওইভাবে রোল প্লে করার, অন্যরা যেটা করেছেন গুলির ওয়ার্ডার, সেই ওইভাবে, আর তার যে এর আগে যে কিছু বক্তব্য, মানে অভিভাবক সুলভ কথাবার্তা বলেছেন যে তোমাদেরকে ভুগতে হবে যারা আজকে ইলেকশন যদি সঠিকভাবে না হয়, এই কথাগুলো বলার কারণেই তার ব্যাপারে একটা সফট কর্নার, মনে করেন বিভিন্ন তাদের যে বিরোধী দল আছে, কিন্তু ওইটাকে উঠে গেছিল, এই সফট কর্নারটা নষ্ট করে ফেলছিল একটা ঘোষণা। এটা তার পক্ষ থেকে আসেনি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে বা সাংবাদিকরা এটা প্রচারণা চালাচ্ছিলেন যে রিফাইন আওয়ামী লীগ হচ্ছে তার নেতৃত্বে। আচ্ছা, এই কারণে তার উপরে ক্ষোভ পড়ছিল গিয়ে, আর সেই জন্যই
আর যে এই যে বিমানবন্দরের যে লিস্ট থাকে কে বাইরে যেতে পারবে না পারবে, সেই লিস্টে তার নামটা ছিল। আচ্ছা, আর এই নাম থাকার পরেও কিভাবে তিনি ইমিগ্রেশন পার হলেন, হ্যাঁ, বার হলেন। এটা অবশ্যই একটা মানে লাখো টাকার প্রশ্ন। হ্যাঁ, এটা না, এটা ধরতে হবে তো, হুম। যে যে নাম থাকার পরে কেন সে কিভাবে গেল। হয়তো কোর্ট অর্ডার নিয়ে যেতে পারতো, অনেকের তো হয়েছে এর আগে, হয়েছে না, বড় দেখা গেছে পাসপোর্ট ভিসা, পাসপোর্ট আটকাই দিয়েছে, ভিসা আটকে বিমানবন্দর কর্তৃপক্ষ, পরে কোর্টে আপিল করে পরে তারা বিদেশে গেছে। উনি গেছিলেন মূলত, বলা হয়েছে তার ছেলেও বলছিলেন যে আমার আব্বু গিয়েছেন মানবিক কারণে চিকিৎসার জন্য এবং ফিরে আসবেন। তিনি ফিরে এসেছেন, এজন্য তাকে ধন্যবাদ। তবে আশা করব উনি যেন ওই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে, যে মানে অরাজনৈতিক একজন প্রেসিডেন্ট হিসাবে, আমাদের সাবেক প্রেসিডেন্ট হিসাবে যেন থাকেন, তাহলে উনি হয়তো ওই একজন, ওনার প্রতি মানুষের যে সফট কর্নারটা আছে এটা নষ্ট হবে না। আর যদি কোনো আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে, ওই রিজমকে যদি উনি উন করতে চান বা সেখানে রিফাইন বা অন্য কোনো নামে তাদের পৃষ্ঠপোষকতা দেন, তাহলে অবশ্যই তার পাপের ফল, মানে কর্মফল আর কি বলবো, ভোগ করতে হবে। শেষ টপিক আমাদের করোনা সতর্কতা। করোনাটা এরকম একটা অবস্থা তৈরি করেছিল এই পৃথিবী নামক গ্রহের মধ্যে, যে যেটা অন্য কোনো কিছু সেটা পারেনি। মানুষ থেকে মানুষের বিচ্ছিন্নতাবাদ থেকে শুরু করে মানুষের ভীতি থেকে শুরু করে আরো যা কিছু হওয়া দরকার ছিল, এগুলো করোনা দেখিয়ে গেছে আমাদেরকে। কিন্তু আবার চলে আসছে সেই জিনিস। এখন এই করোনা কি সেই করোনার মতো কোনো ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, আমি যেটা মনে করি যে মনের বাগে খায়, খায়, বনের বাগে খায় না। আচ্ছা, আমার বাসায় ওই সময় আমরা সিমটম থেকে বুঝতে পেরেছি যে আমার বাসায় 2 জন করোনা রোগী ছিল। আচ্ছা, এবং তাদেরকে ওনারাই বলতেছেন যে তোমরা এখন আলাদা করে দাও আমাদের, কিন্তু আমরা কেউ রাজি হই। আচ্ছা, যে আমরা যেহেতু এখানে আছি, তোমাদের সাথে মরলে সবাই মরবো, এবং যথাসাধ্য তাদেরকে আমরা ই করছি, মানে সেবা দেওয়ার চেষ্টা করেছি, এবং সুস্থ হয়ে গেছে। সোসাইটি কিছু ক্ষতি হয়েছে, ঠিক আছে, সুস্থ হয়ে গেছে। আর এই যে সতর্কতাটা, ওই সময় যারা মারা গেছেন বেশিরভাগই ওই আত্মীয় স্বজন এবং চিকিৎসকরা পর্যন্ত। আমার এক কলিগ করোনা রোগ আক্রান্ত হাসপাতালে ছিল, বলছে দরজা খুলে খাবারটা ডেলদা দিয়ে দিত। আচ্ছা, তারপরে ওষুধপত্র বা যন্ত্রণায় কাতরাচ্ছে, ঢুকতে মানে চিকিৎসক ভাবে দেওয়া হয়নি, মানে সাহস পায়নি ডাক্তাররা আমি মারা যায় কিনা। তার জন্য অবশ্যই সংক্রামক রোগে সতর্ক থাকতে হবে। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি আমি এই সেবা কাজে নিযুক্ত থাকি বা আমার প্রতিবেশী কেউ হয়ে যায়, এটা নিয়মই হচ্ছে যে সে এলাকা নিজে ত্যাগ করবো না, এটা ছড়াই দেবো না। কিন্তু যার কাছে আমি থাকবো, যে আমার পাশে আছে রোগী, তাকে আমাকে যথাযথ চেষ্টা করতে হবে। আর আমি যেটা জানি যে দ্বিতীয়বার যখন ফিরে আসে, ভয়ঙ্কর ভাবে আসলেও যেহেতু আমরা তাকে চিনি, সে আর ক্ষতি করতে পারে না, আগের মতো ক্ষতি করতে পারে না, আগের মতো ক্ষতি করতে পারে না। এটা উদাহরণ দেবো ডেঙ্গু। ডেঙ্গু যখন প্রথম আসলো, ডেঙ্গু মানে মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, আচ্ছা, বলা হতো মানে মারা যাবে সে। কিন্তু পরের বার যখন আসছে, ডেঙ্গু এখন কোনো বিষয় না, চিকিৎসা দিলেই দেখা যায় যে মানে কিছু ভ্যাকসিন আছে, এটা প্রয়োগ করলে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় অবসানে রেস্টের পরে। এভাবে আমাদের করোনা আমি মনে করি যে যে সতর্ক গুলো, বার্তা যেটা আছে, যে নিয়ম কানুন গুলো যদি মানি, এমনকি রোগীকে আমরা বর্জন করবো না, ভয় পাবো না, তাহলে ইনশাল্লাহ ওই করোনা আমাদের আগের সেই ভয়ঙ্কর রূপে আর আসবে না। আপনাকে কৃতজ্ঞতা যে আপনি রূপসী বাংলা টেলিভিশনের সময় দিয়েছেন এবং সর্বশেষ করোনাকে জয় করার একটা বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনাকে কৃতজ্ঞতা। যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। রূপসী বাংলার টেলিভিশনের যেসব দর্শক বন্ধুরা আমাদের এই আলোচনা অনুষ্ঠান এতক্ষণ সময় দিয়ে শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই রূপসী বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।